গমগমে দুপুরবেলা কলেজ থেকে ফিরে শাওয়ার নিয়ে মাত্র বেরিয়েছে তোহা। চুলে এখনও ভেজা তোয়ালে পেঁচানো। গুনগুন করতে করতে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বারান্দায় লাগানো ফুলের টপটার দিকে চেয়ে আছে সে। সাদা সাদা ফুল ফুটেছে গাছটায়। ফুলের আকার খুবই ছোট, তবে দেখতে বেশ লাগে। সুগন্ধ আসে একটু আধটু। এই নাম না জানা ফুলের প্রতিও একটা অদ্ভুত মায়া কাজ করে তোহার। ফুল বস্তুটাই এমন, মন কাড়া, নজর কাড়া, হৃদয় কাড়া। বেশ অনেকক্ষণ যাবৎ বাসায় গোলাপজাম বানানোর অদম্য চেষ্টায় অব্যাহত আছে আতিয়া। রান্নাঘরের অবস্থা ব্যাখার মতো, আর আতিয়ার অবস্থা আরও বেশি গোলমেলে। বাসায় মিষ্টি বানানোর ভুট্টা অবশ্য এমনি এমনি চাপেনি তার মাথায়। এর পিছনে আরমান সাহেবের কৃতিত্বই বেশি। দুদিন আগে মোড়ের দোকানে মিষ্টি নিয়ে অতি প্রশংসায় মেতে উঠেছিলেন উনি। এক পর্যায়ে এক কথা দু কথা হতে হতে বিদ্রুপাত্মক কণ্ঠে বলে ফেলেছিলেন তার স্ত্রীর পক্ষে নাকি এমন মিষ্টি বানানো অসম্ভব ব্যাপার। ঠিক তখনই এই মিষ্টি বানানোর ভূতটা মাথায় ঢুকেছে আতিয়ার, আর ফলস্বরূপ আজ দুপুরে রান্না শেষেই নিজের স্বামীকে ভুল প্রমাণ করার খেলায় নেমেছে সে। তবে বিপত্তি বাড়ছে বারংবার। কিছুতেই মিষ্টির মণ্ডটাকে বানাতে সক্ষম হচ্ছে না সে। হয়তো কখনো পানি বেশি পড়ে পাতলা হয়ে যাচ্ছে, আবার কখনো বেশি ময়দা পড়ে ঘন হয়ে যাচ্ছে। যার পর্নায় মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে এলো আতিয়ার। গলা বাড়িয়ে হাত ছাড়ল সে। তোহা, এদিকে এসে গির। মায়ের ডাকে হতাশাপূর্ণ শ্বাস ছাড়ল তোহা। গোসলের আগেই দেখে গেছিল মা মিষ্টি বানানোর চেষ্টা করছে। চুলে তোয়ালেটা খুলে রান্নাঘরের দিকে গেল সে। উঁকি দিয়ে বলল, তুমি পারছো না তাই তো, খালামণিকে ডাকতে হবে। গরম চোখে তাকায় আতিয়া। উত্তপ্ত মেজাজে ফুঁসে উঠে বলে, তিহানকে কখনো দেখেছিস আপার সাথে বেয়াদবি করতে, মুখে মুখে তর্ক করতে? ওর থেকে কিছু শিখতে পারিস না? দিন দিন তো চরম বেয়াদব হচ্ছিস, খালি মায়ের মুখের ওপর কথা বলা। যা, আপাকে ডেকে নিয়ে আয়। মায়ের তিক্ত কথায় মনটা হঠাৎই খারাপ হয়ে গেল তোহার। যদিও সে জানে মায়েগুলো রাগের বশেই বলেছে, তবুও তার মনটা তো খারাপ হলোই। মুখ ফাড় করে আফিয়াকে ডাকতে গেল সে। গেট খুলল তার খালু, অর্থাৎ তিহানের বাবা আমজাদ সাহেব। খালুকে দেখে একটু হাসার চেষ্টা করল তোহা। মিষ্টি করে বলল, খালামণি কোথায় খালু? আম্মু ডাকছিল একটু। আমজাদ হাসলেন, পথ ছেড়ে বললেন, ভেতরে আয় মা, তোর খালামণি তো তিহানের ঘরে, তুই ডেকে নে। মৃদু গতিতে মাথা নাড়িয়ে ভেতরে ঢুকল তোহা। নিজেই দরজাটা আটকে দিয়ে তিহানের ঘরের সামনে যেতেই লক্ষ্য করল মেঝেতে বসে আছে তিহান, আর উপরে বিছানায় বসে তার মাথায় তেল দিয়ে দিচ্ছে আফিয়া। আরামে চোখ বন্ধ করে রেখেছে তিহান, তার উপস্থিতি টের পায়নি। আঙুল দিয়ে হালকা করে দরজায় টোকা দিল তোহা। চোখ মেলে তাকালো তিহান, তাকালো আফিয়াও। তোহার দৃষ্টি আফিয়ার দিকে স্থির করে ছোট মুখে বলল, আম্মু তোমাকে ডাকছে খালামণি। তোহার বিষণ্ণ কণ্ঠর নত দৃষ্টিতেই যা বোঝার বুঝে গেল তিহান। ঘাড় বাকি আফিয়ার দিকে তাকে মাথা নাড়িয়ে ইশারা করে মৃদু কণ্ঠে সে বলল, তুমি যাও মা, আমি দেখি কি হয়েছে। আফিয়া ছোট এলিয়ে হাসল। তারও বোঝার বাকি নেই তোহার মন খারাপ। তিহানের কথার মানে বুঝতে পেরে তেলের বাটিটা তিহানের হাতে ধরিয়ে দিয়ে উঠে দাঁড়াল সে। বেরিয়ে যাওয়ার আগে তোহার বালে হাত রেখে বলল, মন খারাপ করিস না, তুই থাক এখানে, আমি যাচ্ছি। মাথা নাড়াল তোহা। আফিয়া বেরিয়ে যেতেই তিহান গম্ভীর কণ্ঠে বলল, দরজাটা ভিড়িয়ে দে। গোমরা মুখেই দরজা চাপিয়ে দিল তোহা। আপনি বাসায় কেন? আমাকে নামিয়ে দিয়ে আর অফিসে যাননি? বলতে বলতেই তিহানের পাশে এসে দাঁড়ালো সে। কিছুক্ষণ হাতের তেলের বাটিটা নাড়াচাড়া করল তিহান। তারপর দু চোখ বন্ধ করে ব্যথাতুর কণ্ঠে উত্তর দিল, মাইগ্রেনের ব্যথা হচ্ছে রে তিহু, মাথাটা ছিঁড়ে যাচ্ছে বোধহয়। সেকেন্ডে অস্থির হয়ে উঠল তোহা। ঝুঁকে গিয়ে তিহানের হাত থেকে তেলের বাটিটা নিয়ে হন্তদন্ত কণ্ঠে বলল, আচ্ছা আপনি বসুন, আমি তেল দিয়ে চুল টেনে দিই, ব্যথা চলে যাবে। প্রচণ্ড ব্যথা নিয়েও প্রশান্তিতেও খাসি হাসল তিহান। উঠে দাঁড়িয়ে যেতেই তোহা মিনমিনে কণ্ঠে বলল, এভাবেই তো ঠিক ছিল, আপনি তো অনেক লম্বা আমার থেকে। বামভ্রু উচালো তিহান। তোহার কথা তোয়াক্কা না করে বিছানায় পা তুলে হেলান দিয়ে বসে বলল, তোর থেকে কয় বছরের বড় আমি? 8। বোকা বোকা কণ্ঠে ফটাফট উত্তর দিল তোহা। তিহানের প্রশ্নের মানেটা বুঝতে পারেনি সে। আমি নিচে মাটিতে বসবার, তুই বিছানার উপর? আবারও মুখ কুচকাল তোহা। বিরক্তি নিয়ে ঠেস দিয়ে বলল, ধ্যাত বসুন উপরে। বলে তিহানের কাছে গিয়ে দাঁড়ালো। বাটিটা পাশের টেবিলে রেখে দুহাতে গরম করা তেল মেখে নিয়ে মাথা তালুতে ঘষে দিতে দিতে বলল, এত ভাব নিয়ে থাকেন কিভাবে? এর জন্যই তো আপনার মাইগ্রেনের এত ব্যথা, একদম উচিত বিচার। প্রত্যুত্তর করল না তিহান।
ব্যথা উপশমের আরামে চক্ষুযুগল আবারও বন্ধ হয়ে এসেছে তার। প্রায় ঘণ্টাখানেক যাবৎ পরম যত্নে তিহানের চুল টেনে দিচ্ছে তোহা। তার পেটের কাজটায় মাথা কাত করে আলতোভাবে ঠেকিয়ে রেখেছে তিহান। চোখ এখনো বন্ধ। তোহার এক মুহূর্তও বিরক্তি আসেনি, বরং অস্থির মনটা শান্ত হচ্ছে না কোনো ক্রমে। তিহানের ব্যথা কমেছে কিনা জিজ্ঞেস করতে ইচ্ছে করলেও করতে পারছে না। ভাবছে লোকটা হয়তো আরামে চোখ বন্ধ করে রেখেছে, সে কথা বললে আবার বিঘ্ন ঘটাতে পারে। আরও কিছুক্ষণ অতিবাহিত হতেই তোহা নিচু গলায় বলল, ব্যথা কমেছে? আধো আধো চোখে তাকালো তিহান। মাথা সরিয়ে আচমকাই তোহার হাত ধরে নিজের সামনে বসিয়ে দিল। আধভেজা চুলগুলো ততক্ষণে পুরোপুরি শুকিয়ে গেছে তোহার। তোহার চেহারার দিকে তাকিয়ে শুকনো একটা ঢোক গিলল তিহান। মেয়েটার উদাসীনতা সহ্য হয় না তার, তথাপি হাত বাড়িয়ে দিল সে। থুতনি ধরে তোহার নত মুখ তার দিকে তুলে কপালের উপর বেরিয়ে আসা চুলগুলো কানের পিছে গুজে দিতে দিতে বলল, মন খারাপ কেন? খালামণি বকেছে? বিরস নয়নে তাকালো তোহা। মুখ ফুটে বলতে হলো না তার। তিহান আপনা আপনিই বুঝে নিল। ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, তুই কি বাচ্চা নাকি? জানিসই তো খালামণি একটু শর্ট টেম্পার। এতটুকুতে কেউ মন খারাপ করে? মায়েরা তো বকতেই পারে। তাই বলে আম্মু শুধু শুধু এইভাবে বকবে আমাকে? চাপাসরে বলল তোহা। বকার কারণ আর জিজ্ঞেস করল না তিহান। তিহানের তীর তীর করে কাপা ঠোঁটগুলো নজর এড়ায়নি তার। এ বিষয়ে আরও কিছু বললে এখনই কেঁদে দিবে মেয়েটা। উঠে দাঁড়ালো সে। আলমারি থেকে টি শার্ট আর ট্রাউজার বের করতে করতে বলল, ওয়াশরুম থেকে হাতটা ধুয়ে আয়। চুপচাপ হাত ধুয়ে আসলো তোহা। বিছানায় বসতেই তিহান পকেট থেকে ফোন বের করে তার হাতে ধরিয়ে দিয়ে বলল, এখানেই থাক, আমার ফোন চালা, ঘুম আসলে ঘুমা, যা ইচ্ছা কর, কিন্তু রুম থেকে বের হবি না। মাথা গরম আছে, শুধু শুধু খালামণির সাথে খারাপ ব্যবহার করে ফেলবি। আমি খারাপ ব্যবহার করি তিহান ভাই? আম্মু অযথাই বকেছে আমাকে। ঠোঁটে আঙুল ছুঁয়ে তাকে থামিয়ে দিল তিহান। অতঃপর মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা চুপ কর, আমি গোসলে যাচ্ছি, তুই কিন্তু ঘরেই থাকবি, ঠিক আছে? উপর নিচে সম্মতিসূচক মাথা নাড়ালো তোহা। তিহান একটু হাসল, অতঃপর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রায় 1.5 ঘন্টার লম্বা শাওয়ার শেষে রুমে ঢুকল তিহান। তোহা তখন উল্টে পাল্টে ঘুমাচ্ছে, গায়ের জামা কাপড় এলোমেলো। একটু এগিয়ে গেল তিহান। ফোনের স্ক্রিনে তোহারই একটা হাস্যোজ্জ্বল ছবি জলজল করছে। হয়তো ছবি দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছে মেয়েটা। মিটমিট পড়ে হাসল তিহান। তার গ্যালারির একটা বড় অংশ জুড়ে শুধুই তোহার ছবি। বিষয়টা তোহার অজানা নয়। উপরন্তু তার ফোনের সব পাসওয়ার্ডই মেয়েটা জানা। তবে ছবিগুলো দেখলেও সরাসরি কিছু বলে না সে, না বলে তিহান নিজে। একটু ঝুঁকে গেল তিহান। তোহার হাত থেকে ফোন নিয়ে সরিয়ে রেখে হাতটা ঝরে হাতের উল্টোপিঠ আলতো করে নিজে দুগালে ছুঁয়ে দিয়ে মুচকি হাসল। মাস তিনেক পেরিয়ে গেছে। বর্ষার শেষের শরতের আগমন আসবো আসবো করছে। এতদিনের বৃষ্টি ভেজা প্রকৃতি ধীরে ধীরে স্নিগ্ধ কাশফুলের নরম চাদরে নিজেকে মুড়িয়ে নিচ্ছে। আকাশে আজকাল বর্ষার ধূসর কালো মেঘের আধিপত্য দেখা যায় না। সেখানে শুধুই সাদা শুভ্র মেঘের বিস্তর আনাগোনা। নীরব নীরব শান্ত পরিবেশ থাকে সবসময়। তোহার মিডটার্ম পরীক্ষা শেষ হয়েছে সপ্তাহখানেক আগে। মাসের শেষে রেজাল্ট। ততদিন গায়ে হাওয়া লাগিয়ে উড়নচণ্ডী ভাব নিয়ে আছে তোহা। পরীক্ষা শেষের পর কিছুদিন এমনিও পড়াশোনা হয় না তার, জোর করেও হয় না। সারাদিন এটা ওটা অকাজ করেই দিন কাটে। কলেজ যায় না মাঝে মধ্যেই, এ নিয়ে তিহানও কিছু বলে না। কয়দিন পড়াশোনা নিয়ে বেশ চাপের মধ্যে ছিল তোহা। পড়াশোনায় কোনো রকম গাফিলতি করেনি তোহা, তাই তিহান তেমন একটা বকে না এখন। তুর্যর রুমের বিছানায় পা তুলে বসে আছে তোহা। বৃহস্পতিবার হওয়ায় আগামী 2 দিন ভার্সিটি বন্ধ তুর্যর। পড়াশোনা থেকে একটুখানি বিরতি, সেজন্যই বোনকে এখনও রুম থেকে বের করেনি সে। বোনের পাশে বিছানায় হেলান দিয়ে বসে আছে সেরকম প্রকাশ করতে না পারলেও বোনকে প্রচণ্ড রকম স্নেহ করে সে। তোহার হাতে একটা উপন্যাসের বই, চোখের গভীর দৃষ্টি সাদা পাতার কালো কালের কাব্যিক অক্ষরগুলোয়। বলা বাহুল্য বইটা তুর্য শেলফ থেকেই নিয়েছে সে। তুর্য নিজের বুকশেলফে কাউকে হাত দিতে না দিলেও তোহাকে বারণ করে না কখনো। এই সবগুলো বই তার নিজের টাকায় কিনা, বেশ শখের। পৃষ্ঠাগুলো আস্তে উল্টা, ছিঁড়ে ফেলবি তো। ক্রমাগত ল্যাপটপের কিবোর্ডে হাতের আঙুলগুলো চালাতে চালাতে বলল তুর্য। মুখ তুলে লা তাকিয়ে নির্বিকার কণ্ঠে বলল, আমি আস্তেই উল্টাচ্ছি ভাইয়া, ছিড়বে না।
ভাইয়ের ছুকছুক স্বভাব সম্পর্কে অবগত আছে সে। নিজের প্রিয় জিনিসগুলো প্রতি অত্যধিক যত্নশীল তুর্য। একটু ১৯-২০ হলে আফসোস করতে করতে বলা শুকিয়ে ফেলে। অর্ধেক বই শেষ করতেই বাইরে অতি পরিচিত কিছু কণ্ঠে কান খাড়া হয়ে উঠল তোহার। তুর্য ল্যাপটপ থেকে মুখ তুলে তাকালো, ভ্রু কুচকে বলল, সন্ন্যাদের আসার কথা ছিল নাকি? আমি তো জানতাম না। আমিও জানতাম না ভাইয়া, দাঁড়াও দেখে আসি। বলে উঠতে নিলে গেট খুলে ঘরে ঢুকল সাইফ আর নুহাস। তাদের পিছে পিছে স্বর্ণা। বইটা ধীরগতিতে হাত থেকে নামিয়ে কোলের উপর রাখল তোহা। মুখে প্রগাঢ় হাসি টেনে বলল, তোমরা আসবা আমরা তো জানিই না, বসো বসো। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে বসে পড়ল তারা। সাইফ খানিকটা বিস্ময় নিয়ে বলল, তুই জানিস না আজকে তো। তার আগে সশব্দে দরজা খুলল তিহান। সাইফ দিদিকে টাকিয়ে ঝাড়ি মেরে বলল, তোদের না আরও আগে রওনা দিতে বলেছিলাম, আর সবকটা এখানে কি করিস? ব্যাগ ট্যাগ সব গোছানো শেষ নাকি? তিহানের কথা শেষ করতে দিল না তোহা। কৌতূহলী কণ্ঠে বলল, ব্যাগ গোছানো মানে? কোন ব্যাগ গোছাবো তিহান ভাই? ওহো, তোর তো দিন দুনিয়ায় ধ্যানই নাই তিহু। কোনো ব্যাঙের মতো এ ঘরে ও ঘরে পড়ে থাকা ছাড়া আর কিছু তো পারিসও না, জানবি কেমনে? আপনি আমাকে কোনো ব্যাগ বললেন? ঝাঝালো কণ্ঠে বলল তোহা। আরও কিছু বলার আগেই তুর্য মাথায় হালকা চাটি মেরে থামিয়ে দিল তাকে। তিহানকে সবাই যথেষ্ট ভয় পেল এই তোহা একদম ঠোঁটকাটা স্বভাবের। পাত্তা দিল না তিহান। তুর্যর দিকে তাকিয়ে ব্যস্তভাবে বলল, নানুর বাড়ি চট্টগ্রাম যাচ্ছি আমরা। তোরা হয়তো জানিস না, খালামণি বলতে ভুলে গেছে বোধহয়। সকালেই হুট করে প্ল্যান হয়েছে, আজ রাতে রওনা দিব। আমরা কাজিনরা একসাথে যাব, আর খালা খালুরা আলাদা গাড়িতে। বলতে বলতে এগিয়ে এলো তিহান। তোহার কোল থেকে বইটা মেয়ে উল্টে পাল্টে দেখতে দেখতে ঠোঁট চেপে হেসে জ্বালাময়ী কণ্ঠে ঠাট্টার স্বরে বলল, আহা তিহু, ভাইয়ের সামনে বসে প্রেমের উপন্যাস পড়িস আজকাল? ধরে বিয়ে দিয়ে দিব নাকি? অকালপক্ষ কোথাকার। বাক্য পূর্ণ হবার পরপরই সমস্বরে হাসির শব্দে মুহূর্তেই নাকের ডগা লাল হয়ে এলো তোহার। ঠোঁট আর চোয়াল শক্ত, চোখে মৃদুমন্দ আগ্রাসী হতাশ ভাব। নিহাতি তার থেকে বয়সে অনেক বড় বলে এই লোকটার ওপর কিছু বলতে পারে না সে। রীতিমতো গা জ্বালানোর অনুভূতি, নিজেকে আটকানো বড়ই অসহ্য। আকস্মিক শব্দটাতেই একটা অদ্ভুত উত্তেজনা কাজ করে। হুটহাট ভালো কিছু ঘটে যাওয়ার থেকে আনন্দদায়ক কিছু এ ধরনীতেই হতে পারে না। এখানে কোনো কিছু পূর্ব পরিকল্পিত থাকে না, কোনো উচ্চ আশা থাকে না। যা হয় তাই ভালো লাগে। তেমনই বহুদিনের পরিকল্পিত ভ্রমণের থেকে আকস্মিক ভ্রমণগুলোই বেশি মনকাড়া। আড্ডায় মেতে উঠে আর হেলাফেলায় রওনা দিতে বেশ রাত হয়ে গেছে তোহাদের। সারা রাত জার্নি করে সকালে পৌঁছাবে। ঘড়িতে বাজে 10:30। মাত্র সাইফেরদের গাড়ির পেছনের সিটে উঠে বসল সে। সে বসেছে পেছনের সিটে জানালার পাশে। তার পাশে স্বর্ণালী আর স্বর্ণালীর পাশে নুহাস। সামনের সিটে তুর্য আর ড্রাইভিং সিটে সাইফ। তিহান এখনও আসেনি। সবার ব্যাগপত্র পেছনে গুছিয়ে রেখে খালা খালুদের গাড়ি চলতে শুরু করলে তবেই এই গাড়ির দিকে এগোলো সে। তোহার পাশের দরজা খুলে পা ঠোকাতে ঠোকাতে বলল, চেপে বস। তোহা চেপে তো বসলই না, উল্টো এক হাতে তিহানের বুকে ঠেস দিয়ে তাকে থামিয়ে দিয়ে বলল, আমি জানালার পাশে বসবো, আপনি স্বর্ণাপুর পাশে বসেন, আমাকে বের হতে দেন। তার কথা কানে যেতেই আতকে উঠল স্বর্ণা। এমনি তিহানকে প্রচণ্ড রকম ভয় পায় সে। তিহানের ধমকে সবসময় তথ্যস্থ হয়ে থাকে। তার ওপর তার ঘুম ভালো না। দেখা যাবে ঘুমের মাঝে তিহানকে উলটপালট ধাক্কা দিয়ে দিলে তাকে ঘুমের মধ্যে চড়না বসিয়ে দেয় সে। পিচ্ছিরি ব্যাপার। ভাবতে ভাবতে তোহার জামা টেনে ধরল সে। চোখে এক সমুদ্র অসহায়তা নিয়ে চাপাসারে বলল, তোহারে এমন করিস না বোন, আমি বসবো না তিহান ভাইয়ের সাথে, প্লিজ। তিহান ততক্ষণে বেরিয়ে গেছে। তোহাকে বের হওয়ার জায়গা করে দিয়ে পাশে দাঁড়িয়েছে। স্বর্ণালীকে চোখে মুখের ভীতভাবটা দেখে আর না করতে পারল না তোহা। মাথা বাড়িয়ে তিহানকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা থাক, আসেন ভিতরে। বিরক্তিকর শ্বাস ছাড়ল তিহান। ধূপ করি ঢুকে তোহার গা ঘেঁষেই বসে পড়ল। আজাইরা খোঁজ গল্প চলল বেশ কিছুক্ষণ। তবে রাত ঘনিয়ে আসতে একে একে প্রায় সবারই ঘুম ঘুম ভাব ধরে গেল। এতক্ষণের হইহুল্লোড় করা পরিবেশটা হঠাৎই নিধে আসলো। নীরবতার আচ্ছাদনে ছেয়ে গেল আবছায়া পরিবেশ। জানালা খোলা, আর চোখে পাশে তাকালো দিহান। চাঁদের উজ্জ্বল আলোয় মেয়েটার রূপের বর্ণনা অত্যধিক বৃদ্ধি পেয়েছে। লাইনের পর লাইন বলে গেল তা বর্ণনা করা অতি দুষ্কর। হাসল তিহান। তোহা পিটপিট করে তাকাচ্ছে, চোখ ডলছে, আবার সিটে মাথা এলিয়ে ঘুমানোর চেষ্টা করছে। তিহানের হাতে মোবাইল। দৃষ্টি যদিও সেদিকে নেই, তবুও মনে হবে সে ফোনই চালাচ্ছে।
খানিক বাদে উসুখুস করে গভীর দৃষ্টিতে আশেপাশে তাকালো তোহা। স্বর্ণালী নুহাসের দিকে হেলে পড়ে মুখ কিঞ্চিত হা করে ঘুমাচ্ছে। বনের ধাক্কায় নুহাসে মাথাটা আটকে আছে জানালার কাচের সাথে। তুর্য ঘুম, শুধু সাইফ গাড়ি চালাচ্ছে, তবে তার দৃষ্টি আর মনোযোগ সামনের দিকেই। বড় করে একটা হাই তুলল তোহা। তিহানের আরও একটু কাছে চেপে নিভু নিভু কণ্ঠে বলল, হাত সরান, ঘুম পাচ্ছে। তাকালো না তিহান, তবে তৎক্ষণাৎ ফোনের স্ক্রিনের লাইটটা বন্ধ করে এক হাত তোহার মাথার পেছন দিক দিয়ে মেলে দিয়ে ছোট্ট করে বলল, আসো। এক মুহূর্ত দেরি করল না তোহা। এক হাতে তিহানকে জড়িয়ে ধরে বিড়াল ছানার মতো গুটিসুটি হয়ে তিহানের বুকে মাথা এলিয়ে দিল। মুচকি হাসল তিহান। দৃষ্টি একবার আকাশে চাঁদটার দিকে নিতে যেয়েও মুখ ফেরালো সে, তবে বুকে ঘুমানো চাঁদটার দিকে তাকিয়ে আর চোখ ফেরাতে পারল না, আটকে রইল সেখানেই। আবারও হাসল তিহান। প্রেমিকার ঘুমন্ত মুখশ্রী দেখে কি আর প্রেমিকের ঠোঁটের হাসি থামে? না, একদমই না। আলতো করে তোহার চুলে হাত গলিয়ে দিল সে। অতঃপর তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, শোনো হৃদয় হরণী, তোমার এই আধো আধো আবদারগুলোই আমি না হয় আরও একটু ধ্বংস হই। এই হৃদয়ের প্রেমের বাসনাটা আরও খানিকটা উপচে পড়ুক। দিন শেষে আমার বুকে তোমার শান্তির ঘুম দেখে আমার অশান্ত প্রেমিক মনটা একটু হলেও শান্ত হোক। তুমি সবসময় এমনই থেকো, আমার অপ্রকাশিত প্রেমিকা হয়েই। দিনের একটু আধটু আলো ফুটেছে বোধহয়। আধো ঘুম আধো জাগরণে কেটেছে সারা রাত। তবে ভোরের দিকে একটু চোখ লেগেছিল তিহানের, তবে ভেঙে গেল ঘণ্টাখানেক বাদেই। আকাশে তখন সূর্য উকি দিচ্ছে মাত্র। গাড়ি থেমে আছে একটা রোডের পাশে। গাড়ি থামিয়ে সিটে হেলান দিয়ে ঘুমোচ্ছে সাইফ। তিহানের ঘুম ভাঙতেই চোখের উপর কালো রঙের একটা কাপড়ের আবরণে ভ্রজোড়া অদ্ভুতভাবে কুঁচকে গেল তার। মুখের উপর থেকে কাপড়টা সরাতেই এর অর্থোদ্ধার হয়ে গেল। তার চোখের উপর নিজের ওড়না টেনে দিয়ে দিয়েছিল তোহা, যেন সকালের আলোতে তিহানের ঘুম না ভাঙে। তোহা অবশ্য তখন সজাব নয়, আষ্টপিষ্টে তার সাথে লেপটে বেঘরে ঘুমোচ্ছে মেয়েটা। হাতের মুঠোয় ওড়নাটা নিয়েই বেঁকিয়ে যাওয়া শরীরটা সোজা করে বসল তিহান। হাতের ওড়নাটার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, প্রেমিকার আজকাল প্রেমিকের খেয়াল রাখার নেশা উঠেছে। ইমপ্রেসিভ। সূর্য উঠে যাচ্ছে প্রায়, একটু আটটু আলোকিত হয়ে আসছে চারিপাশ। ফোন বের করে সময় দেখল তিহান, সকাল 6টা। ফোনটা পুনরায় পকেটে ঢুকিয়ে জানালে দিয়ে বাইরে তাকালো। রাস্তা নির্জন, লোক সমাগম এখনও শুরু হয়নি। এখান থেকে আরও 1 ঘন্টার পথ অতিক্রম করলেই তাদের নানুর বাড়ি। সাইফ বেচারা সারা রাত ড্রাইভ করেছে, এখন তাকে আবারও ডেকে গাড়ি চালাতে বলাটা একেবারেই বেমানান। ছোট্ট করে একটা হাফ ছাড়ল তিহান। হাতের মুঠোয় থাকা ওড়নার অংশবিশেষ তোহার গায়ে ভালো করে জড়িয়ে দিয়ে এক হাত বাড়িয়ে সাইফের কাঁধে মৃদুভাবে ধাক্কা দিল সে। প্রথমবার সারা শব্দ না করলেও দ্বিতীয়বারেরই চোখ মেলে তাকালো সাইফ। আচ্ছন্নের মতো লাল লাল চোখগুলো কোচলে বলল, আসলে চোখটা লেগে এসেছিল তিহান ভাই, আমি এখনই স্টার্ট। তিহান তাকে থামিয়ে দিল বলে গলার স্বর নামিয়ে স্নেহের সহিত বলল, তুই পিছে এসে বস, ঘুমা একটু, আমি ড্রাইভ করছি, সমস্যা নেই। আরে না না, আমি পারবো। অপ্রস্তুত হয়ে বলল সাইফ। তিহান নিরুদ্বেগ কণ্ঠে একটু গাম্ভীর্য ঢেলে বলল, সাইব, যা বলেছি তা কর, বের হয়ে পিছে আয়। তিহানের কথার উপর আর কোনো কথা বলল না সাইফ। ধীরগতিতে বের হয়ে পিছিয়ে এসে দাঁড়াতেই তিহান দরজা খুলল। তোহার হেলে পড়া মাথাটা বুক থেকে সরিয়ে হাতের তালুর উপর নিয়ে কোনো রকমে বের হয়ে সাইফকে ঢুকতে বলল। চেপে চুপে ঢুকে পড়ল সাইফ। ঢুকে বসতেই তিহান আলতো করে সাইফের কাঁধে তোহার মাথাটা ঠেকিয়ে দিয়ে খানিকটা আদেশসূচক ভঙ্গিতে বলল, ওর ঘুম যেন না ভাঙে, দেখিস। মুচকি হেসে মাথা নাড়াল সাইফ। এই হাসির মানে বুঝে তিহান। প্রত্যুত্তরে সেও হালকা হেসে আরও একবার তোহার ঘুমন্ত মুখখানায় চোখ বুলিয়ে দরজা আটকে দিল। ঠান্ডা প্রকৃতির নির্মল বাতাসে জোরে জোরে দুটো শ্বাস নিয়ে ড্রাইভিং সিটে বসল। আভিজাত্য ধরনের একটা প্রাচীর ঘেরা দোতলা বাড়ি। পুরনো যুগের হওয়ার পরও কদিন পরপরই রং করা হয়, তাই অত বিভীষিকামো অবস্থা নেই। নানার বহু কষ্টের পরিশ্রমের বাড়ি এটা। গাড়ি থেমে যেতেই হালকা ডাকে সবাইকে উঠিয়ে দিল তিহান, তবে তোহা তখনও ঘুমাচ্ছে। সাইফ এতক্ষণ ঘুমালেও এখন চোট মেলে তাকিয়ে মূর্তির মতো বসে আছে। বিন্দুমাত্র নড়াচড়া নেই তার মাঝে। সবাই নেমে যেতে তিহানও নামল। তাদের গাড়ি থামতে দেখি ছুটে এসছে মোস্তাক চাচা। এই বাসার যাবতীয় দেখাশোনা কাজকর্ম তিনিই করেন। নানা নানু আর কয়েকজন রান্নাবান্না করার জন্য আছে। তাছাড়া এই বিশাল বাড়ি খালিই পড়ে থাকে। ব্যাগপত্রগুলো কয়েকজনের হাতে গছিয়ে দিয়ে সাইফের পাশের দরজা খুলে দাঁড়ালো তিহান, বলল, বের হ, আমি উঠাচ্ছি ওকে। সাইফ বের হয়ে যেতেই মাথা হেলে পড়ায় ঘুম ঘুম চোখে তাকালো তোহা। জড়ানো কণ্ঠে বলল, সকাল হয়ে গেল কখন? বলেই আশেপাশে তাকালো সে। কাউকে না পেয়ে চমকিত কণ্ঠে বলল,
সবাই কোথায়? সবাই বের হয়ে গেছে, তুই শুধু ঘুমাচ্ছিস শুধু। আয় বের হ। আড়মোড়া ভেঙে উঠে এলো তোহা। ঘুম ভাঙলে সাধারণত মেজাজ চড়ে থাকলেও আজ তার ব্যতিক্রম হলো। আশেপাশের স্নিগ্ধলায় জর্জরিত সবুজ প্রকৃতি দেখতেই মনটা ফুরফুরে হয়ে গেল। কি সুন্দর গাছগাছালি, শরতের ছোঁয়ায় সব পাতায় পাতায় পরিপূর্ণ। পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। আহ, শেষবার নানুর বাড়ি এসেছিল প্রায় 2 বছর আগে। বিশেষ একটা আশা হয় না। নানা নানুর সাথে ব্যবধানিক দূরত্বটা বেশি হলেও মনের দূরত্বটা একেবারেই কম। তার দাদা দাদি নেই। তার জন্মের আগে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। শুধু তিহান ছাড়া আর কেউই তাদের স্নেহের সান্নিধ্য পায়নি। বাড়িতে ঢুকতেই গোসল সেরে নিয়েছে সবাই। খালাখালুরা সবাই তাদের আগেই পৌঁছে গিয়েছিল। দোতলায় এক লাইনে সারি বেঁধে অনেকগুলো ঘর, সামনে লম্বা বারান্দার মতন। সেখানে দাঁড়ালে নিচের পুরো হলরুম দেখা যায়। বারান্দার সাইডের জায়গাটা গোলাকারে প্রসারিত। ওখানে থেকে পুরো উঠান, বাগান, একপাশের পুকুর সব দৃশ্যমান। কোণার দিকের বড় ঘরটায় তাদের নানা নানু থাকে। বাকিগুলো তারা আসবে শুনে পরিষ্কার করে রাখা হয়েছে। তিহান আর তুর্য এক রুমে, তাদের পাশের রুমে স্বর্ণালী আর তোহা, আর তার পরেরটায় সাইফ আর নুহাস। গোসল শেষে একটা হালকা সবুজ রঙের 3 পিস পরে বেরিয়েছে তোহা। ভেজা চুলগুলো ঝেড়ে নিয়ে ফ্যানের নিচে বসে আরাম করে চুলের বাকিটা শুকাচ্ছে। স্বর্ণালীর আগেই শেষ গোসল। 2 বার লোক এসে ডেকে গেছে তাদের নিচে নামার জন্য। স্বর্ণালী আবারও তাড়া দিতেই আর দেরি করল না তোহা। মাথায় ওড়না জড়িয়ে বেরিয়ে গেল নিচের উদ্দেশ্যে। নানা নানুর সাথে দেখা হয়নি এখনো। তারা যখন এসেছেন তখন ঘুমিয়েছিলেন তারা। নিচে নামতেই নানাসহ সবাইকে সুবিশাল টেবিলে বসে থাকতে দেখল তারা। তাদের নানা অর্থাৎ নিজাম রহমান বসে আছে মাঝের চেয়ারটায়, মুখে প্রশস্ত হাসি। এতদিন পর বাড়িটা আবারও ভরা ভরা লাগছে। মাঝে মধ্যে গুরুতর অসুস্থ হয়ে গেলেও সুস্থ হলেই আবার চাঙ্গা হয়ে ওঠেন তিনি। মনেই হয় না এই লোকটার এত অসুস্থতা হয়। তোহা আর স্বর্ণালী দ্রুত পায়ে এগিয়ে গেল। নানাকে সালাম দিয়ে দাঁড়াতেই তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন উনি। হেসে বললেন, এত বড় হয়ে গেছে নাতনি দুজন, বিয়ে শাদির ব্যবস্থা করতে হবে কদিন পর। নানার ঠাট্টাটা গায়ে না মাখলেও খানিকটা লজ্জা পেল দুজনেই। তবে প্রতি উত্তর না করে ভদ্রতার সহিত চুপচাপ টেবিলে বসল তারা। তোহার এক পাশে তিহান আর আরেক পাশে আফিয়া, তাদের মাঝখানে বসেছে তোহা। মূলত এই চেয়ারটা তোহার জন্যই খালি রেখে দিয়েছিল তিহান। খাওয়ার টেবিলে খাবারের মেলা বসে গেছে, কোনো কিছু আর বাদ নেই। রুটি মাংস আছে, আবার ভুনা খিচুড়িও আছে। এই হচ্ছে আমাদের বিলেতি ছেলে। চোখের রং দেখেছো মনোয়ারা, পুরা বিলেতিদের মতো। রুটি দিয়ে মাংস চিবাতে চিবাতে স্ত্রীর উদ্দেশ্য বলল নিজাম রহমান। অগোছালোভাবে হাসল তিহান। তোহা আর চোখে একবার তাকিয়ে নিয়ে খাওয়ায় মনোযোগ দিল। তিহান খিচুড়ি দিয়ে নানা রকমের ভর্তা মিশিয়ে খাচ্ছে। তোহা খাচ্ছে আটার রুটি আর মুরগি মাংসের ঝোল। খিচুড়ি নেয়নি সে। এই সকাল সকাল অযথা হাত মাখামাখি করে খেতে ইচ্ছে করছে না তার। ভর্তা দিয়ে খাওয়া শেষে একটুখানি আমের আচার প্লেটে তুলে নিল তিহান। খিচুড়ি দিয়ে মাখিয়ে একবার মুখে নিয়ে দ্বিতীয় নলাটা তোহার মুখের সামনে ধরে ধীর কণ্ঠে বলল, হা কর, খেয়ে দেখ, ভালো লাগবে। ছোট করে মুখ খুলল তোহা। তিহান তুলে দিতেই চুপচাপ খেয়ে আবারও হাঁ করল। হাসল তিহান। নিজে আর একগালও খেল না। একটু পরপরেই তোহার মুখে অল্প অল্প করে তুলে দিতে লাগল। হাসি গল্পে মেতে থাকলেও এর মধ্যে পুরো ব্যাপারটা নজর এড়াল না নিজাম রহমানের। তিহানের ঠোঁটের কোণের ক্ষীণ হাসিটাও গভীর দৃষ্টিতে লক্ষ্য করল সে। অতঃপর মাথা ঝুঁকিয়ে মুচকি হেসে চুপচাপ খাওয়ায় মনোনিবেশ করল। বিশাল উঠান জুড়ে সবুজ দুর্ভাঘাস লাগানো আছে। নিয়মিত পরিচর্যার কারণে সব জায়গা একেবারে সমানে সমান করে কাটা, একটু উঁচু নিচু নেই। নরম ঘাসের উপর নগ্ন পায়ে স্পর্শ লাগলে মনে হয় কোনো পশমি কার্পেটের উপর নির্বিঘ্ন পদচারণ চলছে। একটা কোণে পরপর 2-3টা শিউলি ফুলের বড় আকারের গাছ। নিচে বিছিয়ে থাকা সাদা সাদা ফুলগুলো তাজা নয়। ভোরের দিকেই সেগুলো গাছ থেকে ঝড়ো পড়েছে বিধায় তাদের সুরভি ভাবটা এখন আর নেই। কেমন যেন মিয়ে চুপসে গেছে। খালি পায়ে 1 পা 2 পা করে সেদিকটায় এগিয়ে গেল তোহা। ঝুঁকি গিয়ে কতগুলো ফুল হাতে উঠিয়ে ঘ্রাণ নেবার চেষ্টা করল।
তীব্র সুঘ্রাণ না আসলেও হালকা হালকা আসছে। জুতো ফেলে খালি পায়ে ঘুরছিস কেন? পায়ে বিঁধে যাবে তো কিছু একটা। কথাটা শোনা মাত্রই সচকিত হয়ে পিছে ফিরল তোহা। তিহানের মুখ দেখার আগে তার নজর গেল তিহানের হাতের দিকে। তার খুলে রেখে আসা জুতোজোড়া হাতে নিয়ে শটান দাঁড়িয়ে আছে তিহান। শীতল দৃষ্টি তোহার ফুল ভর্তি হাতের মধ্য। তোহা মুখ ফুটে কিছু বলার আগেই এক হাঁটুতে ভর দিয়ে বসে পড়ল তিহান। এক হাতে জুতো নিয়ে আরেক হাত তোহার পায়ের দিকে বাড়াতেই আপনা আপনি 2 কদম পিছিয়ে গেল তোহা। মাটিতে পড়ে থাকা কয়েকটা শিউলি ফুল পদতলে পৃষ্ঠ হয়ে পায়ের সাথে বিচ্ছিরিভাবে লেপ্টে গেল। সেদিকে খেয়াল দিল না তোহা। তিহানের দিকে চেয়ে সপ্রতিভ কণ্ঠে বলল, পায়ে হাত দিচ্ছেন কেন? জুতা পরাবো ইডিয়েট, পাটা আগে আন। দাঁতে দাঁতে চেপে উত্তর দিল তিহান। তোহার মধ্যে পা এগিয়ে দেওয়ার কোনো উদ্বেগ দেখা গেল না। গলার স্বর নামিয়ে উসখুস করে সে বলল, আমি পরবো না জুতো, এভাবেই ভালো লাগছে। কিছুক্ষণ চুপ থাকল তিহান। অহেতুক মাথা চালো দেওয়া রাগটাকে সামলে একটু নরম হলো সে। মুখের কাঠিন্য কমিয়ে কোমল কণ্ঠে বলল, খালি পায়ে ঘুরে বেড়ানোর কোনো মানে আছে তিহু? কাটা মাটা বিঁধে গেলে তো তুই ব্যথা পাবি। তোর হাতে ফুল, আমি পরিয়ে দেই। বলেই তোহার পা রাখবার জন্য হাতের তালু মেলে দিল সে। তোহা পা বাড়াল না। তিহানের প্রতি প্রবল শ্রদ্ধাবোধ থেকেই তার হাতের উপর পা রাখতে কেমন একটা ইতস্তত বোধ হচ্ছে। উপায় না পেয়ে হাতের ফুলগুলা ফেলে দিতে উদ্যত হয়ে বলল, আমি পরে নিচ্ছি। তোমাকে ফুল ফেলতে বলেছি আমি? পা দাও। রাশভারী কণ্ঠের ধমকি ও আদেশে থেমে যেতে হলো তোহাকে। হাতের ফুলগুলো হাতেই রয়ে গেল। চুপচাপ ডান পাটা তিহানের হাতের উপর রাখল সে। প্রথমেই জুতো পরাল না তিহান। পকেট থেকে রুমাল বের করে পায়ের তালুতে পৃষ্ঠ হয়ে লেগে থাকা ফুলগুলো মুছে পরিষ্কার করে তারপর জুতো পরিয়ে দিল। জুতোটায় ফিতা আটকাতে হয়, তাই নিজে নিজে পা ঢুকিয়ে পরার অবকাশ নেই, হাত দিয়েই পরতে হয়। কাজ শেষ হতেই দ্রুত পা সরিয়ে নিল তোহা। উঠোনের একপাশে বড় একটা কাঁঠাল গাছ আছে। যদিও এখন কাঁঠাল নেই, তবে গ্রীষ্মকালের সময় গাছ ভরে উঠে। সেই কাঁঠাল গাছের বিস্তৃত ডালপালার নিচে রোদের তেজ পৌঁছাতে পারে না। সেখানে ইট সিমেন্ট দিয়ে বসার জায়গা বানানো আছে। লাল রঙের রং করা বসার সিট বিধায় বেশ দৃষ্টিনন্দন। সেখানেই বসে আছে বাকি কাজিনরা। যদিও তাদের নজর এদিকে আসার সুযোগ নেই, কারণ এ পাশে পিঠ দিয়ে বসেছে সবাই। তবুও কেমন একটা অদ্ভুত ভয় লাগে তোহার। যদি কেউ দেখে ফেলত, কি লজ্জাই না পড়ত সে। গ্রামের দিকটায় গাঢ় সন্ধ্যা হলেই নীরবতা নেমে আছে। শুনশান প্রকৃতির মাঝে ঝিঝি পোকার এলোপাথারি ডাক। আলো না থাকলেই কেমন ভুতুরে পরিবেশ, সেই সাথে ঠান্ডা হাওয়ায় কেমন ঝিমানো অনুভূতি। সারাদিন হৈহুল্লোর করায় গতকাল অনেকটা সন্ধ্যার দিকেই ঘুমিয়ে পড়েছিল তোহা। রাতের খাবারও খায়নি। তথাপি ক্ষুধার জ্বালায় পেটে মোচড় দেয়ায় আর আগেভাগে ঘুমানোর ফলে খুব ভোরবেলায় ঘুম ভেঙে গেল তার। মাথায় ভোঁতা যন্ত্রণা হচ্ছে, মেজমেজে লাগছে শরীর, শিরায় উপশিরায় আড়ষ্ঠভাব। তার পাশে স্বর্ণালী ঘুমাচ্ছে। ঘুমানোর সময় অবশ্য সে একাই শুয়েছিল। স্বর্ণালী বোধহয় রাতের বেলা এসেছে। 2 হাত দুদিকে মেলে কানা দিয়ে উঠে বসল তোহা। মুখে হাত ডলতেই বুঝল তৈলাক্ত হয়ে আছে ত্বক। একটা হাই তুলে বিছানা থেকে নামল সে। লাইট জ্বালাতে যেও জ্বালালো না। স্বর্ণালীর ঘুমে অযথা ডিস্টার্ব করে লাভ নেই। ওয়াশরুমে যেয়ে মুখ হাত ধুলো। গায়ে তখনও কালকে সবুজ জামাটাই। ঘুমানোর আগে আর বদলানো হয়নি। ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে আস্তে করে রুমের দরজা খুলল তোহা। বাড়ির সবাই ঘুম। মুখ ঘুরিয়ে বড় বারান্দা দিয়ে বাইরে তাকিয়ে দেখল এখনও সব স্পষ্ট নয়, ধোঁয়াটে সাদা ভাব। একটু এগোলো সে। ছোট থেকেই শুনে এসেছে শিউলি ফুল রাতে ফোটে আর ভোরে ঝরে যায়। তবে শহরে থাকার দরুন চাক্ষুষ দেখার সুযোগ হয়নি কখনো। এতদিনের সুপ্ত বাসনার কৌতূহল দমাতে না পেরে সিঁড়ি ভেঙে ধীর পায়ে নিচে নেমে গেল তোহা। অতঃপর নরম ঘাস মারিয়ে উঠোনে উপস্থিত হতেই সেখানে সাদা পাতলা টি শার্ট পরিহিত তিহানকে দেখে রীতিমতো চমকে উঠল সে। অস্পষ্ট স্বরে আপনা আপনি মুখ দিয়ে বেরিয়ে এলো, আপনি এখানে? কথাটা খুব আস্তে বললেও চারদিকে নিস্তব্ধতার ভিড়ে তা তিহানের কানে যেতে খুব একটা অসুবিধে হল না। সাথে সাথে ফিরে তাকালো তিহান। তোহাকে দেখে অনেকটা অবাক ভাব মুখে স্পষ্ট হয়ে উঠলেও পর মুহূর্তেই মুখ ফিরিয়ে আবারও আকাশের দিকে দৃষ্টি দিল সে।
সেদিকে তাকেই কণ্ঠে গাম্ভীর্য নিয়ে বলল, কাছে আসো। তোহার গোছানো দৃষ্টি এলোমেলো হয়ে গেল মুহূর্তেই। শূন্য মস্তিষ্কে মাথায় হালকা সবুজ রঙের ওড়নাটা টেনে নিয়ে আস্তে করে তিহানের পাশে যেয়ে দাঁড়াল সে দাঁড়াতেই পেছন দিয়ে বাহু জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল তিহান। অপ্রস্তুত হয়ে পড়ল তোহা। বিচলিত কণ্ঠে বলল, কি করছেন? কেউ নেই এখানে। তিহানের কাটকাট উত্তর। হঠাৎই বাকশূন্য হয়ে গেল তোহা। শিউলি ফুলের তীব্র সুঘ্রাণে চারিপাশ ম করছে। ফুলের সুবাস সাথে প্রেমিকের উষ্ণ আবেগী ছোঁয়ায় মাথা কেমন ঝিমঝিম করছে। মনে হচ্ছে এক্ষুনি মূর্ছা যাবে সে। এত ভোরে উঠেছ যে? কাল রাতে তো খাওনি, ক্ষুধা পেয়েছে? কিছুক্ষণ আমতা আমতা করল তোহা। অতঃপর একটু থেমে থেমে বোকা কণ্ঠে উত্তর দিল, আমি আসলে ফুল দেখতে এসেছিলাম। ফুল? ওই যে শিউলি ফুল। হাতের তর্জনী উঁচু করে ইশারা করল তোহা। তার ইশারা অনুসরণ করে সেদিকে টাকালো তিহান। মাটিতে চাদরের ন্যায় বিছিয়ে থাকা শিউলি ফুলগুলো দেখতেই ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল তার। তোহা সমেত সেখানটায় গিয়ে দাঁড়াল সে। তোহাকে ছেড়ে দু হাতের মুঠোয় ভর্তি ফুল নিয়ে তোহার হাতের আঁজলায় ভরে দিল। কেন যেন এতগুলো তাজা সৌরভী ফুল দেখে তোহার মনের কোণে নিভিয়ে থাকা বাচ্চা সুলভ মনটা জেগে উঠল। খুশিতে লাফিয়ে উঠে নেহাতি ছেলে মানুষই কণ্ঠে সে বলল, দেখেছেন কি সুন্দর? ঠোঁট বাঁকিয়ে হাসল তিহান। মেয়েটা অল্পতেই বাঁধভাঙ্গা খুশিতে ফেটে পড়ে। তার আগে থেকেই জানা আছে। উঠে দাঁড়াল সে। আচমকাই তোহার মাথার ঘোমটা নামিয়ে দিয়ে টানে একটা ফুল গুঞ্জল। তারপর আরও একটা, অতঃপর আরও আরেকটা, মোটমাট 3টে ফুল। তোহার অস্থিরতায় ভরপুর দৃষ্টি মেঝের দিকে। তিহানের ঠোঁটে তখন ধীর কণ্ঠে গান চলছে, শিউলি ফুলের ভোরে ঝরে জানানা। এটুকু গেই থামল তিহান। সামনে থাকা প্রেমিকের লজ্জারাঙা মুখশ্রীর দিকে তাকিয়ে ঠোঁট আর একরত্তিও চলল না তার। এই রূপ সহ্য করার মতো নয়। শ্বাস বন্ধ হবার উপক্রম, তবুও চোখ ফেরাতে মন সায় দেয় না। অগতে তিহান শুধু দেখেই গেল। কাঁঠাল গাছের বড় বড় ডালের ফাঁকফোকর থেকে পাখিদের কিচিরমিচির ডাক কানে ভাসছে। সেই মধুর সুরেলা কলতানেই ঘোর কাটল তিহানের। তৎক্ষণাৎ দৃষ্টি নামিয়ে তোহার থেকে একটু দূরত্ব নিয়ে দাঁড়াল সে। তিহান সরতেই হাতের ফুলগুলো মাটিতে রেখে মাথায় পুনরায় ওড়না টেনে নিল তোহা। লজ্জায় লালাব আভা এসে পড়েছে দুগালে। পকেট থেকে ফোন বের করল তিহান। সময়টা দেখে নিয়ে মাথা বাঁকিয়ে দুয়াঙ্গুরে কপালের কোণ ঘষে বলল, আমি বাইরে বেরোবো, তুই যাবি সাথে? তোহা তাকাল। তিহান তার উত্তরের আশায় প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করে চেয়ে আছে। তোহার উত্তর না পেয়ে ভ্রু উঁচিয়ে আবারও ইশারা করল তিহান। একটু আগাল তোহা। কিছু না বলে তিহানের হাত আঁকড়ে ধরতেই মুচকি হাসল তিহান। নিজেও তোহার হাতের মুঠোটা শক্ত করে ধরে গেটের দিকে হাঁটতে লাগল। তিহানের সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতেই তোহা বলল, এই ভোরবেলা কোথায় যাবেন? একটু হাঁটবো। ভোরবেলা গ্রামের মাটির রাস্তা ধরে গন্তব্যহীনভাবে হাঁটার একটা অদ্ভুত শান্তি আছে, বুঝলি? আপনি কিভাবে জানেন? আপনি তো শহরে থাকেন। আমি কি তোর মতো বাচ্চা নাকি? আজ পর্যন্ত হুটহাট কত জায়গা ঘুরতে গিয়েছি, কোনো হিসাব আছে? এই গ্রাম বাংলার প্রকৃতি আমার ঢের চেনা আছে। তোর মতো ঘর কোনো ব্যাং নাকি আমি, গাধা? বলে এক হাতে নিঃশব্দে লোহার মেইন গেটের হাতল ঘুরালো তিহান। ঠোঁট চেপে ধরল তোহা। কোনো রকম শব্দ ব্যয় না করে গেটটা খোলা হয়ে যেতেই কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল, গেট খোলাই থাকে সারা রাত? না, আমি মোস্তাক চাচাকে বলে খুলিয়েছি। চকতি আশেপাশে তাকালো তোহা। তার অস্থিরতা ভরা ভীত দৃষ্টি দেখে তিহান স্বাভাবিক কণ্ঠে বলল, শান্ত হ, উনি নেই এখানে। গেট খুলে দিয়ে চলে গেছে, এখন হয়তো নিজের ঘরে ঘুমাচ্ছে। তিহানের কথায় ছোট্ট করে স্বস্তিদায়ক একটা শ্বাস ছাড়ল তোহা। তিহান হাসল। তোহার হাত টেনে তাকে নিয়ে বেরিয়ে যেতে যেতে মৃদু কণ্ঠে বলল, এত ভয় পাও কেন? তোমার অসম্মান হবে এমন কিছু আমি কখনোই করব না, ভরসা রাখো। গ্রামের মাঝারি প্রশস্তের রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে তারা। কোনো কথা নেই দুজনের ঠোঁটে, তবু নীরবতার মধ্যেও যেন হাজারো ভালোবাসার নিখুঁত নিস্তব্ধ বহিঃপ্রকাশ। এলোমেলো হাওয়া বইছে, ঠান্ডা শীতল ভোরের মাতাল হাওয়া। তারা হাঁটছে বেশ অনেকক্ষণ যাবৎ। সকাল হয়েই গেছে প্রায়। দু একজন মানুষের আনাগোনাও শুরু হয়েছে। এতক্ষণ বেশ ভালো লাগলেও এখন রীতিমতো হাঁপিয়ে উঠেছে তোহা। পা ব্যথা করছে। উপায়ন্তর তিহানের দিকে তাকালো সে। লোকটা নির্বিকার।
কোনো রকম অলসতা না নিয়ে অনায়াসে হেঁটে চলেছে। মুঠোবন্দি থাকা ঘামে ভিজে যাওয়া হাতটা নাড়ালো তোহা, কাতর কণ্ঠে ডাকল, তিহান ভাই। তিহান ঘাড় ফিরিয়ে তাকালো। মুহূর্তেই দৃষ্টি সরিয়ে বাঁকা হেসে ব্যঙ্গ করে বলল, এইটুকুতেই ক্লান্ত, সাদেই কি তোকে ঘর কোনো ব্যাং বলি? মুহূর্তেই চোখের দৃষ্টি আগুন হয়ে গেল তোহার। তিহানের হাতটা ঝাড়া মেরে সরানোর চেষ্টা করে সে উত্তপ্ত কণ্ঠে বলল, আপনি আমাকে বারবার ব্যাং বলেন কেন? আমি কি আপনার মতো বুড়ো নাকি যে সব জায়গায় একা একা ঢিং ঢিং করে ঘুরে বেড়াবো? খালামণিকে বলে আপনার ঘোরাঘুরি বন্ধ করতে হবে। এক ভ্রু উঁচিয়ে বাঁকা চোখে তাকালো তিহান। তোহার তখনও তার হাত ছাড়ানোর চেষ্টা করছে। সরু চোখে সেদিকটা দেখে নিয়ে একটানে তার হাত ধরে নিজের দিকে টেনে নিল তিহান। চোখে চোখ রেখে বলল, কি বললি? আবার বলতো, সেম টোনে বলবি, ওকে? তোহা থামল। ছাড়ানোর জন্য নাড়াতে থাকা হাতটা নিস্তেজ হয়ে তিহানের হাতের মাঝে আবদ্ধ হয়ে রইল। দৃষ্টি ঘুরালো সে। বিড়বিড় করে বলল, আপনি সত্যি সত্যি একটা অসহ্য। তবে এরপর আর বেশিক্ষণ চলল না তাদের পদচারণা। একটা রিকশা ডেকে সেটাই তোহাকে নিয়ে উঠে বসল তিহান। শতই হল প্রেয়সীর পায়ে ব্যথা করছে। শুক্রবারের উৎসব মুখর দুপুর। খানিক আগে শাওয়ার নিয়ে বেরিয়েছে তোহা। পরনে কাঁচা হলুদ রঙের একটা সুতির জামা, চুলগুলো আধভেজা। স্বর্ণালী দাঁড়িয়ে আছে জানলার ধার ঘেঁষে, তার হাতে একটা লাল রঙের বোতল। ভ্রু কুচকে কৌতূহলে দৃষ্টি নিয়ে সেটাই উল্টে পাল্টে পর্যবেক্ষণ করে চলেছে সে। কি ওটা আপু, এভাবে দেখছো যে? নানু তো বলল আলতা। ছোট্ট করে উত্তর দিল স্বর্ণালী। কি বললে? আলতা? বলেই বিছানা থেকে উঠে দাঁড়ালো তোহা। স্বর্ণালীর কাছে যে বোতলটা হাতে নিয়ে মুখ খুললেই লাল রঙে আঙ্গুল মেখে গেল। আজকে উঠল সে। বিরক্তিতে মেজাজ খারাপ হয়ে গেল। স্বর্ণালীর সামনে তা প্রকাশ না করে চুপচাপ বোতলটা আটকে ওয়াশরুমে যে হাত ধুয়ে আসলো। বাড়ির ছেলেরা এখন বাসায় নেই। সবাই পাঞ্জাবি পরে নানার সাথে মসজিদে গেছে। খালুরাও নেই, সেজন্য তারা দুজন নেমে রান্নাঘরের দিকে গেল। স্বর্ণালীর হাতে এখনও আলতার বোতলটা বিদ্যমান। রান্নাঘরে আফিয়া, আতিয়া, নানু সবাই আছে। তারা দুজনও বসল। তবে খানিক বাদে সেখানটায় আর মন টিকল না তোহার। এক দৃষ্টিতে কিছুক্ষণ পাশের তাকের উপর রাখা বোতলটার দিকে চেয়ে থাকল সে। মনের মধ্যে তখন আলতা পরার অদম্য ইচ্ছা জেগে উঠছে আস্তে আস্তে। কাঁঠাল গাছের নিচের বসার জায়গাটায় পা তুলে বসেছে তোহা। তার এক হাতে আলতার বোতল, আরেক হাত লাল রঙে মাখামাখি। হলুদ রঙের জামা কাপড়ও পর্যন্ত মেখে যাচ্ছে। তবুও আলতা পরার তীব্র জেদ পেয়ে বসেছে তাকে। মূলত এটা কোনো কঠিন কাজ না, তবু প্রথমবার করার কারণে তার ঠাউর করতে একেবারেই অপারগত হা। কালো ভ্রুজড়া কুঁচকে আছে, বাচ্চাদের মতো চেপে রাখা ঠোঁটে বিরক্তির আভাস। এক পর্যায়ে বেশ অনেকগুলো আলতা ঢেলে দেয়, তো পায়ের কোনা গড়িয়ে টুপটুপ করে ঘাসের উপর পড়তেই একটা শক্তপোক্ত হাত তার পাটা টেনে নিল। চমকে তাকালো তোহা। তিহানের পরনে সাদা পাঞ্জাবি। মাত্রই বোধহয় ফিরেছে সবাই। তিহানের এক হাতে পানির বোতল। আশেপাশে তাকিয়ে পা সরিয়ে নিতে চাইল তোহা। তিহান দিল না। পানির বোতল থেকে পানি ঢালতে ঢালতে আর অপর হাতে আলতাগুলো ডলে ডলে উঠাতে উঠাতে বলল, যেটা পারিস না সেটা করিস কেন? ভর দুপুরে আলতা পরার শখ হয়েছে, ইডিয়েট। তোহার খারাপ মেজাজ আরও বিগড়ে দাঁতে দাঁত চেপে সে বলল, আপনার কি সমস্যা? আমার পা, আমি আমার হাত দিয়ে পড়ছি, আপনার কি হয়েছে? তোহার রাগত কণ্ঠের বিপরীতে ঠোঁট এলিয়ে হাসল তিহান। ভেজা পাটা রুমাল দিয়ে মুছিয়ে দিতে দিতে তোহার দিকে তাকিয়ে আপাদমস্তক চোখ বুলিয়ে কণ্ঠে হাসির রেশ টেনেই বলল, পড়তে আর পারছ কই হলদে পাখি? বলে তোহার হাত থেকে বোতলটা নিয়ে নিল সে। নিজের হাঁটুর উপর তোহার পা রেখে নিজের এক আঙ্গুলে আলতা ভরিয়ে সুন্দর করে নিখুঁতভাবে পুড়িয়ে দিতে লাগল। কয়েক ফোঁটা গড়িয়ে পড়ল তার ধবধবে সাদা পাঞ্জাবিতে। সেদিকে ভ্রুক্ষেপও করল না তিহান। এক মনে আলতা পরানোর ধ্যানে নিমজ্জিত সে। হঠাৎই সামনে নিজাম রহমানকে দেখে পিলে চমকে উঠল তোহার। সে এদিকেই এগিয়ে আসছে। তৎক্ষণাৎ তোহা এক ঝটকায় পা সরিয়ে নিতে গেলেও তিহান বাধা দিয়ে বলল, সমস্যা কি? উত্তরে তোহা ভীত ভীত কণ্ঠে চাপা গনায় বলল, পা ছাড়ুন, নানা আসছে এইদিকে। ও আল্লাহ!
নানার কথা শুনে বিন্দুমাত্র বিচলিত দেখালো না তিহানকে। তোহা তখন মাথা নিচু করে রেখেছে প্রচণ্ড ভয়। লোকটা নির্ঘাত তাকে তুমুল লজ্জায় ফেলবে আজ। গাম্ভীর্যতার ছিটেফোঁটাও নেই নিজাম রহমানের সারা মুখে, বরং ঠোঁটের কোণে ঝুলছে মুচকি হাসি। তোহা তখনও ভয়ে মাথা নিচু করে রেখেছে। নিজাম রহমান নাতনির নতমুখের দিকে চেয়ে সশব্দে হেসে পাশে বসলেন। তোহার ডান পায়ে আলতা পরানো ইতোমধ্যেই শেষ করেছে তিহান। পাটা নামিয়ে রেখে নিজাম রহমান হাসজ্জ্বল মুখের দিকে চাইল সে। তারপর একেবারেই স্বাভাবিক কণ্ঠে বলল, বাচ্চা মানুষ তো, না পড়তে জানে না, তাই আর কি বলে অবিলম্বে তোহার বাম পাটা নিজ হাঁটুর উপরে তুলে নিল। নিজাম রহমান আবারও হাসলেন। খানিকটা দুষ্টুমি করে ফিচলে ডালায় বললেন, মনোয়ারাকেও আমি এভাবে আলতা পরিয়ে দিতাম। কথাটা শোনা মাত্রই হেসে ফেলল তিহান। চমৎকার সুন্দর নজরকাড়া হাসি, সুপুরুষ চেহারার মাঝেও কোথায় যেন একটু লজ্জাভাব লুকিয়ে আছে। অপরদিকে তোহার তখন ঘোরতর লজ্জায় আর ঘটনার আকস্মিকতায় অজ্ঞান হবার অবস্থা। মনোয়ারা তাদের নানুর নাম, তথাপি নানার কথার মানে, ইঙ্গিত, ইশারা বুঝতে কোনো রকম কষ্ট হয়নি তার। নিছক কৌতূহল নিয়ে প্রশ্ন করল তিহান, তোমার না নানুর সাথে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল? তবে বিয়ের পর প্রেম করা যায় না বুঝি? তোমাদের নানু খুব লাজুক ছিল বুঝলে। বিয়ের 2-3 মাস অবধি প্রয়োজন ছাড়া কথাই বলেনি আমার সাথে। আমি তখন প্রাপ্তবয়স্ক যুবক, বুকে এক সমুদ্র প্রণয়ের ঢেউ। রাতের বেলা বাড়ি ফেরার সময় আলতা শাড়ি চুড়ি নিয়ে আসতাম, পাগলামি করতাম। তোমাদের নানু মুখ বুঝে সহ্য করত। আরক্তিম লাল আভায় ছুঁয়ে যেত তার গাল। তারপর ধীরে ধীরে তার লজ্জা কাটল। বউ হলেও কয়েক মাস পর্যন্ত ব্যক্তিগত প্রেমিকাই ছিল সে আমার। আরে বাহ, না তুমি দেখি। বলেই দুই ভ্রু দুবার উঁচিয়ে দুষ্টুমি করল তিহান। নিজাম রহমান হেসে আস্তে করে তিহানের কাঁধে চাপড় মারল। এদের দুজনকে একসাথে দেখে ভালো লাগায় ভরে উঠছে মন। মনে যাচ্ছে এখনই বিয়ের কাজ সেরে ফেলতে। তবে তিহানের সাথে আগেই কথা হয়েছে তার, তাই এই বিষয়ে এখন আর কিছু বললেন না। তাছাড়া তার নাতনিটাও বেশ লাজুক। মৃদু হেসে তিনি তোহার মাথায় হাত রেখে স্নেহের সহিত বললেন, তুমি অনেক ভাগ্যবতী মা, এমন যত্ন সবার ভাগ্যে থাকে না বুঝলে। উত্তরে মৃদুভাবে মাথা নাড়াল তোহা। নানা নাতির লাগামহীন কথাবার্তায় রীতিমতো লজ্জায় মাথা কাটা যাবার মতো অবস্থা তার। এমন একটা লজ্জাকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে জানলে কৌষ্মিককালেও এখানে বসে আলতা পড়ত না সে। এরই মাঝে তিহান যেন তাকে আরও একটু লজ্জার হাবুডুবু খাওয়াতে নিজের হাত বাড়িয়ে বলল, হাতটা। মুখটা একটু তুলে চোখ রাঙিয়ে তিহানের দিকে তাকালো তোহা। সেই চাহনি যেন আগুন ঝলসানো কণ্ঠে বারবার বলছে, আপনার কি একটুও লজ্জা নেই? তিহান নির্লজ্জের মতোই হাসল। নিজেই তোহার হাতটা টেনে আঙুলের উপর অংশগুলায় আলতা ভরাতে শুরু করতে লজ্জায় ঠোঁট চেপে ধরল তোহা। মনে হচ্ছে এখনই ছুটে চলে যেতে পারলে ভালো হতো, তবে এমনটা করলে খুবই বিশ্রী বেয়াদবি হবে। তোহার অস্বস্তি বুঝতে পেরেই উঠে দাঁড়ালেন নিজাম রহমান। যাওয়ার আগে তিহানের এক কাঁধে হাত রেখে ঝুঁকে বললেন, প্রণয়ের পথটুকু তো অনেক চলেছ, এবার একটা স্থায়ী গন্তব্য পৌঁছানো উচিত, কিন্তু অন্তত আংটিটা পরিয়ে রাখলে। আচ্ছা, আমি ভেবে দেখব না। মাঝপথেই ধীরকণ্ঠে উত্তর দিল তিহান। নিজাম সাহেব চলে যেতেই তেলে বেগুনি জ্বলে উঠল তোহা। ঝাঝালো কণ্ঠে বলল, আপনার কি মাথা গিয়েছে পুরো? নানার সামনে এমন করে কেউ? না জানি উনি কি ভাবলো আল্লাহ। তোমার কি মাথা গেছে? ওনার কথা শুনে বোঝনি কিছু? অদ্ভুত। এটাও তো আপনার কাজ, নির্লজ্জের মতো নানাকে বলেছেন। ছি। আমি কিছু বলিনি, উনি এমনিই বুঝেছে। তারপর নিজেই জিজ্ঞাসা করেছে। তোমার মতো অত লজ্জা নিয়ে থাকলে আমার আর তোমাকে পাওয়া লাগবে না। নির্বিকার ভঙ্গিতে কথাটা বলল তিহান। তার এতটুকু কথাতেই কণ্ঠনালী আটকে গেল তোহার। পরমুহূর্তেই নিজেকে সামলে নিল সে। তারপর আগেই মতোই অগ্নিকণ্ঠে বলল, আপনার কি দরকার ছিল আমাকে ওইভাবে সবার সামনে খাইয়ে দেওয়ার? আবার আম্মু জিজ্ঞেস করলে উত্তর কি দিলেন? আমি খাইয়ে দিই খালামণি, ওর হাত মাখবে শুধু শুধু। তিহানের মতো করে কথাটা বলে থামল তোহা। পরমুহূর্তেই দ্বিগুণ মেজাজ দেখে বলল, আপনার কি আম্মুকে এতটাই বোকা মনে হয়? তোহার কথাটায় প্রতিক্রিয়া দেখালো না তিহান,
ততক্ষণে তোহার 4 হাত পাই তার আলতা পরানো শেষ। আলতার বোতলটা বন্ধ করে বসার জায়গাটার উপর রাখল তিহান। তোহার হাত পা লাল রঙে রাঙানো, পরনে হলুদ কামিজ, মাথায় ঘোমটা। মনে হচ্ছে হলুদের আসরের কোনো বউ পালিয়ে এসে হবু বরের সাথে প্রেমে মেতেছে। তিহান একদৃষ্টিতে কিছুক্ষণ কাঙালের ন্যায় চেয়ে থাকল। দীর্ঘ প্রেম কাহন পূর্ণতা পাক। এই মুমূর্ষু প্রেমিকের অপেক্ষার অবসান হোক, তুমি শুধু আমার হও। বারান্দার গোলাকার জায়গাটা ছেলেমেয়েদের খোশগল্পে মেতে উঠেছে। তোহা বসেছে রেলিংয়ের পাশের দেয়ালে পিঠ ঠেকিয়ে। তার পাশে রেলিংয়ে হেলান দিয়ে আছে তুর্য, অপর পাশে স্বর্ণালী। তিহান বসেছে সাইফ আর নুহাসের মাঝে। অনেকটা বৃত্তাকারেই আছে তারা। তোহা উদাস মুখে সাদা স্বচ্ছ আকাশের দিকে চেয়ে আছে। সাদা আকাশের প্রতিচ্ছবি পড়েছে তার ঘন কালো হরিণী চোখ দুটিতে। মনে হচ্ছে কোনো গভীর কালো জলদিঘিতে সাদা শুভ্রপরি ডানা মেলে স্নান করছে। ঠোঁটের কোণটা একটু প্রসারিত হল তিহানের। নুহাসের দৃষ্টি তখন আগাগোড়েই তোহার দিকে। ভ্রু কুচকে মজার ছলে সে বলল, আলতা টালতা পরে তো একেবারে বউ সেজে বসে আসিস তো। ব্যাপার কি? তুর্য ভাইয়া তোমার বোনের মতলব তো ভালো ঠেকতেছে না আমার। নুহাসের কথায় হাসল তুর্য। কিরে হালতা পড়ছিস কেন? বলেই তোহার মাথায় হালকা চাটি মারল তুর্য। এতক্ষণে ধ্যান ভাঙল তোহার। কথাগুলো কানে ঢুকিনি, তার উপর তুর্য আর নুহাসকে তার দিকে চেয়ে থাকতে দেখে আরও হতবিভুল হয়ে পড়ল সে। নড়ে চড়ে বসে বিচলিত কণ্ঠে বলল, কিছু বললে তোমরা? এবার যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেল নুহাস। কয়েক গুণ উৎসাহ নিয়ে জোর গলায় সে বলল, এবার তো 100% শিওর ভাইয়া তোমার বোন নির্ঘাত প্রেম করে। বেখালি হওয়ার প্রথম লক্ষণ। এবারও নুহাসের কথা হেসে উড়িয়ে দিল তুর্য। তোহার মন তখন আবারও অন্যমনস্ক হয়ে পড়েছে। অকারণেই মন খারাপ লাগছে। মন ভালো থাকার হাজারটা কারণ থাকা সত্ত্বেও এই অকারণটা সব দখল করে বসে আছে। এরই মধ্যে সবার জন্য চা দিয়ে গিয়েছে মনোয়ারা। বড় ট্রেতে চায়ের সাথে টোস্ট বিস্কিট, বিস্কিটের উপর চিনি দেয়া। খেতে বেশ সুস্বাদু। গরম চায়ের কাপ হাতে তুলে নিল তোহা। কাছের কাপের হাতলে না ধরে সরাসরি কাপের গায়ে ধরার কারণে হালকা একটু ছ্যাঁকাও খেলো আঙুলে। তার সেদিকে মন নেই। সে ব্যস্ত শরতের আকাশের সাদা মেঘের ভেলাগুলো চোখের দৃষ্টিতে দেখেই একান্ত আপন করে নিতে। ভ্যানহীন মস্তিষ্কে গরম কাপে চুমুক দিতে যেতেই কেউ হাতের কবজি ধরে ফেলল তার। চকিতে তাকালো তোহা। সাথে সাথেই তার হাত ছেড়ে গলার স্বর নামিয়ে চোখের দিকে তাকিয়ে বলল, গরম এখনো? দৃষ্টি নামিয়ে নিল তোহা। ভাবল, আচ্ছা, তার মন খারাপের সাথে কি কোথাও তিহানও জড়িয়ে আছে? পর মুহূর্তেই ভাবনাটা হেসে উড়িয়ে দিয়ে মনে মনে বলল, ধুর, এই লোকটাকে তার মন ভালো করার এক অবিচ্ছেদ্য কারণ। সন্ধ্যাবেলার আবছা অন্ধকার পুকুর পাড়। ভুতুড়ে নির্জন পরিবেশ হওয়া সত্ত্বেও এখানটায় অনেক শান্তি আছে। পুরো বাড়ির একেবারেই কোণার দিকে বড় পুকুরটা। বারান্দার কোণার সাইড ঘেঁষে না দাঁড়ালে পুরোপুরি দেখা যায় না। স্থির স্বচ্ছ পানিতে 1-2টা সবুজ পাতা ভাসছে। সবাই বাড়ির ভিতরে। ভরা আড্ডার আসর থেকে সেই নেমে এসেছে চুপিসারে। কারণ মন ভালো না, সব কেমন পানসে লাগছে। পাড়ের দিকে এক কদম এগোলো তোহা। পুকুরে মাছ থাকলে বেশ হতো, তবে এটায় মাছটাছ নেই। শুধুমাত্র বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য খনন করেছে নানা। যদিও অন্ধকার, তবু স্বচ্ছ পানিতে গভীরভাবে তাকালে নিজেকে দেখা যায় নাকি তা দেখার জন্য কয়েক পা এগিয়ে যেতেই অসাবধানতায় হুট করে পিছলে গেল তোহা। অতঃপর পানিতে বিকট শব্দ তুলে কিছু পড়ে যাওয়ার শব্দ।